সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা। আজকে আমরা ওয়ানলি 6টা ম্যাথের মাধ্যমে পরিমিতির ফুল 10 মার্ক কনফার্ম করবো ইনশাল্লাহ। এই 6টা ম্যাথ করলে 90% শিওর দেওয়া চলে পরিমিতি থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে এই 6টা ম্যাথের আলোকে আসতে হবে। আসো আমরা এই ম্যাথগুলো একটু দেখি। প্রথমেই দেখো, আমরা জানি পরিমিতি অধ্যায়টা আসলে 3-4টা অনুশীলনের সমন্বয়ে গঠিত। প্রথম অধ্যায় 16.1 এইখানে বলা আছে ত্রিভুজ সংক্রান্ত বিষয়ের, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বা তোমার ত্রিভুজের পরিসীমা এই টাইপের ম্যাথগুলো আসবে। দ্বিতীয় নম্বর অধ্যায় অর্থাৎ 16.2 এইখানে চতুর্ভুজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, ট্রাপিজিয়াম, রম্বস, বর্গ, আয়ত, সামান্তরিক এই টাইপের যে ম্যাথগুলো আছে। এরপরে 16.3 এই অনুশীলনীতে আছে বৃত্ত সংক্রান্ত যে ম্যাথ। এবং সর্বশেষ 16.4 এখানে ঘনবস্তুর তোমার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ডার এই টাইপের ম্যাথগুলো আছে। তাহলে আমরা এই যে 4টা অনুশীলনী থেকে মোট 6টা অঙ্ক যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আশা করা যায় প্রত্যেকটা পরীক্ষায় অবশ্যই এখান থেকে সৃজনশীল এই 6টা টাইপের অঙ্ক থেকে করা মানে অ্যান্সার করা সম্ভব। বিগত 2-4-10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেল যে যতগুলো সৃজনশীল প্রশ্ন আসছে এই যে 6টা ম্যাথের আলোকেই কিন্তু প্রত্যেকটা বোর্ডে সৃজনশীল প্রশ্ন হয়েছে। 90-95%, 2-1-5% বাদ দেওয়া যায়। কারণ এখানে আবার আরো একটা কথা আছে, এখানে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের টাইপের একটা ম্যাথ আছে, তারপরে তোমার হচ্ছে সুষম বহুভুজ। তাহলে 5% বা 10% বাদ দেওয়ার পরে 90% যে সম্ভাবনা, এটা কিন্তু এই 6টা ম্যাথ থেকেই পরিমিতির যে সৃজনশীল প্রশ্ন এটা হয়ে থাকে। আসো আমরা দেখি প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে প্রথমেই আমরা দেখব 16.1 যে অধ্যায়, এইখানে ত্রিভুজ সংক্রান্ত যে তোমার পরিমিতির ম্যাথগুলো আছে তার মধ্যে দেখো 5 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বারবার পরীক্ষায় আসছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এত মিটার বাড়ানো যায় তাহলে এর ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়, তাহলে এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত অথবা পরিসীমা নির্ণয় করো এই টাইপের ম্যাথ। এরপরে 16.2 থেকে 3টা ম্যাথ আমরা করব। একটা হচ্ছে রম্বসের, একটা সামান্তরিকের এবং সর্বশেষ আর একটা হচ্ছে ট্রাপিজিয়ামের। এই 3 ক্যাটাগরির ম্যাথ আমরা 16.2 থেকে করব। আর 16.3 থেকে আমি সাজেস্ট করব সর্বশেষ মানে অ্যাটলিস্ট একটা ম্যাথ যেন তোমরা অবশ্যই করে যাও, সেটা হচ্ছে তোমার হচ্ছে 16.3 এই যে 9 নাম্বার ম্যাথটা আমি এখানে নাম্বারিং করেছি, অনুশীলনী ভিত্তিক নাম্বারিং করছি। 9 নাম্বার ম্যাথটা যদি তুমি করো তাহলে এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। যদি 16.3 থেকে প্রশ্ন সেট করে তাহলে অবশ্যই 9 নাম্বার ম্যাথটা প্রায়োরিটি লিস্টে আসলে টপে থাকবে। এরপরে সর্বশেষ 16.4 অধ্যায়ের 4 অনুশীলনের তোমার অনেকগুলো ম্যাথ আছে। অনেকগুলো ম্যাথের ভিড়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় ম্যাথটা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে এই ম্যাথটা সাধারণত থাকেই, অর্থাৎ 90% পসিবিলিটি এই 16.4 যে ম্যাথটা আছে এইটা, সেটা হচ্ছে 17 নম্বর পাইপ সংক্রান্ত যে অঙ্ক। আসলে পাইপ বলতে সিলিন্ডারকেই বোঝানো হচ্ছে, তার মানে সিলিন্ডারের তোমার হচ্ছে টাইপ, অর্থাৎ পাইপই বলা চলে, পাইপের নাম দিয়ে আসে প্রত্যেকটা পরীক্ষায়। তাহলে এই 6টা ম্যাথ তুমি যদি করতে পারো এবং ভালোভাবে যদি তুমি পারো যে বিশ্লেষণ করে বুঝে বুঝে যদি ধরে ধরে করতে পারো, আমি মনে করি তোমার জন্য পরিমিতি এই 6টা ম্যাথ করলে এনাফ। তুমি কমন পাবা এখান থেকে, এই 6টা ম্যাথের মধ্যে থেকে তোমাকে সৃজনশীল প্রশ্ন করা হবে। তাহলে আসো আমরা প্রথম থেকে আমরা শুরু করে দেই। আমি যদি এই উপর নিচ থেকে যদি এই প্রশ্নগুলো সলভ করা হোক, দেখো প্রথমেই আমরা 16.4 যে অনুশীলনী এই পাইপের অঙ্কটা আমরা করব। তাহলে আমরা জানি পাইপ আসলে কি, পাইপটা হচ্ছে সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের ম্যাথ করতে গেলে তোমাকে যে বিষয়গুলো তোমার রাখতে হবে নলেজে, সেটা হচ্ছে সিলিন্ডার আকৃতি কিরকম। এই যে দেখো এটা একটা সিলিন্ডার, এই যে এটা সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের সৃষ্টিটা হইলো, এটা হচ্ছে ভূমিতল আর এইটা ভূমিতল। তাহলে ভূমিতল দুইটা, আর এই যে এই অংশটুকু মাঝের যে অংশটুকু এটা হচ্ছে বক্রতল, বক্রতল। আর এটা হচ্ছে ভূমিতল, 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 এটাও ভূমিতল, ভূমিতল। তাহলে এইখানে ভূমিতলের ক্ষেত্রফল, কিন্তু ভূমিতল যেহেতু বৃত্তাকার তাহলে অবশ্যই এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, এবং এইখানেও পাই আর স্কয়ার। আর এই যে এইটা বক্রতল অর্থাৎ বডি, সিলিন্ডারের যে বডিটা, এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 2 পাই আর এইচ।
তাহলে লক্ষ্য করে দেখো এই সিলিন্ডারটা তিনটা পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে ভূমিতল, ওপরে ভূমিতল, নিচে ভূমিতল, আর মাঝের অংশটুকুকে বলবো আমরা বক্রতল। তাহলে এই তিনটা পার্টের ক্ষেত্রফল যদি যোগ করো তাহলে কিন্তু টোটাল যে সমগ্র সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এটাকে আমরা যদি এইভাবে জেনারেলাইজ করি তাহলে সমগ্র সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার যোগ তোমার হচ্ছে 2πr/s যোগ পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার যোগ করলে 2πr² প্লাস 2πr/s। তাহলে এইখানে পেলাম আমরা, দেখো 2πr কমন নিলে এখানে থেকে 4 প্লাস এইচ। এটা কিন্তু সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, এই ম্যাথ করতে তোমার সমগ্র পৃষ্ঠে সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল জানার প্রয়োজন নাই, বাট তোমাকে আমি বোঝানোর স্বার্থে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা বুঝাই দিলাম। এই পার্টিকুলার এই ম্যাথটা করতে এখানে সিলিন্ডারের আয়তন লাগবে। তাহলে তুমি জানো কি কোন একটা ঘনবস্তু যে জায়গা দখল করে এটাই তার আয়তন, আর সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে তোমার এই সিলিন্ডারটা যে জায়গা দখল করবে সেটাই তার আয়তন। আর এই আয়তনের সূত্র তোমার কি পাই আর স্কোয়ার এইচ, যেখানে পাই একটা কনস্ট্যান্ট মান, আর হচ্ছে সিলিন্ডারের বক্রতলের এই যে ভূমিতলের যে ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। তাহলে উচ্চতা ব্যাসার্ধ তুমি যদি জানো তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে পারবা। আর পার্টিকুলার মানে মানে তোমার হচ্ছে সেপারেশন করে যদি বলা হয় তাহলে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তারপরে বক্রতলের ক্ষেত্রফল 2πr/s, সমগ্র পৃষ্ঠের অর্থাৎ সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/r+s, আর ফাইনালি এই সিলিন্ডারের আয়তন হচ্ছে πr²h। তাহলে এই আয়তনের এই সূত্রকে বেস ধরে, এই সূত্রকে মানে কেন্দ্র করে আমরা এই ম্যাথটা করব। আসো আমরা শুরু করে দিই। তাহলে প্রথমেই দেখা হোক, এখানে বলতেছে একটা সিলিন্ডারে একটা লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে এখানে লক্ষ্য করো তোমার সিলিন্ডারের ব্যাস কিন্তু দেওয়া আছে সেন্টিমিটারে এবং পাইপের উচ্চতা দেওয়া আছে মিটারে। তার মানে তোমাকে এই যে পাইপের যে উচ্চতা আছে এটাকে কিন্তু মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আচ্ছা, এটা আমরা করব, কোনো সমস্যা নাই। এবং বলতেছে 1 ঘন সেমি লোহার ওজন। তাহলে 1 ঘন সেমি তার মানে কি, ঘন সেমি বলতে তোমাকে কি ইন্ডিকেট করতেছে? নিশ্চয়ই ওই সিলিন্ডারের আয়তন, কারণ আয়তনের একক কিন্তু ঘন সেমি। তার মানে বোঝা গেল এই ম্যাথের সলভ করার জন্য তোমাকে আয়তন লাগবে। যেহেতু এই যে ঘন সেমি, 1 ঘন সেমি বলতেছে, তাহলে ঘন সেমি, ঘন আসলে কিসের একক? ক্ষেত্রফলের এককটা বর্গ, তাহলে আয়তনের একক ঘন। তার মানে সিলিন্ডারের আয়তন, এইখানে এই ম্যাথটা সলভ করার জন্য আয়তনের যে সূত্র আছে এই সূত্রটা কিন্তু তোমার চলে আসবে। আচ্ছা, 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম হইলে পাইপের লোহার ওজন কত? অর্থাৎ পাইপটা, সিলিন্ডারের যে পাইপ, এই পাইপটা যে লোহার উপাদান দ্বারা গঠিত, এই লোহার তোমার হচ্ছে ওজন, অর্থাৎ লোহার ওজনটা চাচ্ছে। কিন্তু এটা তোমার গ্রামে প্রকাশ করলেও করতে পারো, ফাইনালি তুমি যদি কেজিতে প্রকাশ করো তাও সমস্যা নেই। আসো আমরা এই ম্যাথটা সম্পূর্ণভাবে সুন্দর করে করার চেষ্টা করি। তুমি প্রথমেই লিখবা, যেহেতু বিষয়টা এরকম, তোমাকে আবারও যদি একটু ক্লিয়ার করে দেখাই। দেখো সিলিন্ডারটা তুমি এইভাবে আঁকাইলা, ধরো সে এইভাবে একটা সিলিন্ডার আঁকাইলা, এটা একটা সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারের পুরুত্ব, এই সিলিন্ডারের যে লোহার যে পুরুত্ব সেটা এরকম টাইপের পুরুত্ব। দেখো একটু কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তোমার, তাহলে কিন্তু ম্যাথ করা কিন্তু ব্যাপারই না আসলে। আমি তোমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখো ভালো করে মনোযোগ দাও। তাহলে এইটা হচ্ছে সিলিন্ডারের, এটা একটা সিলিন্ডারের লোহার পুরুত্ব বিশিষ্ট, এরকম পুরুত্ব বিশিষ্ট একটা সিলিন্ডার, এরকম পুরুত্ব বিশিষ্ট একটা সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার। তাহলে এইদিকে দেখো, এখানে বলা হচ্ছে একটি লোহার পাইপের ভিতরে, তাহলে পাইপ মানে তো সিলিন্ডার, এখানে পাইপ অঙ্কে বলা আছে পাইপ, তাহলে সিলিন্ডার কথাটা আসলো কেন? কারণ সিলিন্ডারটা আসলে পাইপটাই হচ্ছে সিলিন্ডার আকৃতির, এই কারণে পাইপ বলতে সিলিন্ডারকে বোঝানো হচ্ছে। তাহলে এই লোহার পাইপের তোমার ভিতরে এবং বাইরের ব্যাস, তাহলে ভিতরের ব্যাস বলতে কি বোঝো? এই যে দেখো, এই যে ভিতরের এই অংশটুকুর ব্যাস কিন্তু এইটার ব্যাস, ভিতরের ব্যাস নিশ্চয়ই ছোট হবে। এই কারণে ব্যাসকে আমরা মানে ব্যাস আছে, একে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তো ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে ভিতরের ব্যাসার্ধকে তুমি ছোট হাতের আর দ্বারা প্রকাশ করলে, ছোট হাতের আর।
আর বাইরের ব্যাসার্ধ মানে বাইরের ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তাহলে আলটিমেটলি আমরা ব্যাসার্ধের কাছে যাই। তাহলে বাইরের ব্যাসার্ধ বলতে কিন্তু এই যে বাইরের অংশ থেকে এই বাইরের অংশ, এই পার্ট থেকে এই পার্ট, এই যে লাস্ট, অর্থাৎ এই সিলিন্ডারের উপরের একটা লাস্ট পর্যন্ত থেকে নিচের এই লাস্ট পর্যন্ত, এই লাস্ট পর্যন্ত, এটা কিন্তু বড় হাতের আর। যেহেতু বাইরের ব্যাসার্ধটা বড় হবে, এই কারণে বাইরের ব্যাসার্ধকে আমরা বড় হাতের আর ধরবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো ব্যাসার্ধ পাইছো তুমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে সিলিন্ডারের আয়তন কেন বের করব? কারণ এখানে তোমার কিন্তু ঘন সেন্টিমিটার বলতেছে, তার মানে ঘন সেন্টিমিটার আলটিমেটলি আয়তনকে কিন্তু ইন্ডিকেট করতেছে। আচ্ছা খেয়াল করো, তাহলে ব্যাসার্ধ তোমার যদি জানা থাকে এবং ওই সিলিন্ডারের উচ্চতা যদি জানা থাকে, তাহলে আয়তনটা কি? পাই আর স্কোয়ার এইচ না? তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে ভিতরের আয়তন কি? পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ, এবং বাইরের আয়তন কি? পাই বড় হাতের আর স্কোয়ার এইচ। তাহলে এই যে বাহিরের আয়তন, দেখো এদিকে দেখো, এই যে বাহিরের আয়তন থেকে তুমি যদি এই ভিতরের আয়তনটা বাদ দাও, এই যে বাহির থেকে ভিতরেরটা বাদ দিলে, তাহলে আলটিমেটলি কার আয়তন পাওয়া যায়? এই সিলিন্ডারটা যে ধাতব পদার্থ দ্বারা তৈরি, এইটার আয়তন পাওয়া যায় না, অর্থাৎ এই লোহার আয়তন পাওয়া যায় না। বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিলে সব একেবারে পাওয়া যায় তোমার হচ্ছে সরাসরি লোহার আয়তন, অর্থাৎ সিলিন্ডারের পাইপের লোহার আয়তন পাওয়া যায় কিন্তু। তাহলে আমরা সেই কাজটাই করব। বেসিক তোমাকে আমি কনসেপ্ট বুঝাই দিলাম, এখন এই ম্যাথটা আমরা শর্ট করে অতি সহজে করব, আসো আমরা করি। তাহলে চিত্রটা আমি এইভাবে রেখে দিলাম, সমস্যা নেই, তুমি এইভাবে লিখবা যে মনে করি 17 নাম্বার, প্রথমে আমরা এখান থেকে নিচ থেকে উপরের দিকে যাব। মনে করি পাইপের বাইরের, এখানে ভিতরের লিখছে, আগে ভিতরের লিখি, ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর ধরলাম, তো ছোট হাতের আর ইকুয়াল হচ্ছে 12/2 সেন্টিমিটার, সেন্টিমিটার, তাহলে ইকুয়াল হচ্ছে 6 সেন্টিমিটার। এরপরে পাইপের বাইরের ব্যাসার্ধ, এটাকে বড় হাতের আর ধরলাম, এটা সমান হচ্ছে 14/2 সেন্টিমিটার। ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে আমরা ব্যাসার্ধ বের করেছি, তাহলে 7 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এখন দেখো এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ পাইছো আর বাইরের ব্যাসার্ধ পাইছো, তাহলে ভিতরের আয়তন কিন্তু পাওয়া যায়। ভিতরের আয়তন কি? তাহলে পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ, আর বাইরের আয়তন হচ্ছে পাই বড় হাতের আর স্কোয়ার এইচ। এখন বাইরের আয়তন থেকে তুমি যদি ভেতরের আয়তন বাদ দাও, তাহলে কিন্তু ওই যে সিলিন্ডারটা যে উপাদান দ্বারা তৈরি, অর্থাৎ লোহার আয়তন, পাইপের যে লোহা বা সিলিন্ডার বা পাইপ যেটাই বলি না কেন, এই পাইপের লোহার আয়তন কিন্তু আলটিমেটলি বের হয়। তাহলে সেপারেশন করে তোমার বড় করার তো অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, তুমি একবারে সরাসরি তুমি লিখবা অতএব সিলিন্ডার পাইপের লোহার আয়তন, ইকুয়াল পাই বড় হাতের আর স্কোয়ার এইচ মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ। তাহলে এইখানে দেখো পাই মানে কি? 3.1416 গুণ বড় হাতের আর মানে 7, তাহলে 7 এর উপর স্কোয়ার গুণ এইচ মানে তোমার কত? এইচ এর মান হচ্ছে 5 মিটার। তাহলে দেখো ব্যাসার্ধ কিন্তু তুমি সেন্টিমিটারে এককে আছে, আর তোমার মানে উচ্চতাকে তোমার কিন্তু মিটার থেকে সেন্টিমিটার আনতে হবে, তার মানে কি 5 মিটার মিনস তাহলে 500 সেন্টিমিটার, এটা আমরা সেন্টিমিটারে কনভার্ট করলাম। তাহলে এইখানে তোমার দাঁড়াচ্ছে 500 মাইনাস এই পাশে 3.1416 গুণ 6 এর উপর স্কোয়ার গুণ এইখানে কি, এইখানেও তোমার হচ্ছে 500 ইকুয়াল, একবারে তুমি হিসাব করো অথবা এই পোর্শন আগে করো, এই পাশেরটা করো, তারপরে বিয়োগ দিয়ে ওই পাশেরটা করো, দুইভাবে করা যায়। তাহলে আমরা দুইভাবে তোমাকে একবারে বিস্তারিত করে দেখাই দেবো। তাহলে 3.1416 গুণ 7 স্কোয়ার গুণ 500 ইকুয়াল তোমার এইখানে হচ্ছে 76,969, 76,969.2 মাইনাস
এর পাশে ওই পাশেরটা 3.1416 গুণ 6 স্কোয়ার গুণ 500 ইকুয়াল এখানে 56,548, 56,548.8। এখন এই দুইটা যদি তুমি বিয়োগ করো তাহলে কি পাও দেখো, -৭6969.2 ইকুয়াল 20,420.4। তাহলে তোমার এটা কিন্তু লোহার পাইপের আয়তন, আর আয়তন মানে ঘন সেন্টিমিটার, তার মানে কি সেন্টিমিটার কিউব, সিএম কিউব। আচ্ছা, এটা আমরা পেলাম লোহার পাইপের, অর্থাৎ পাইপের লোহার আয়তন পাইছো তুমি কিন্তু। এখন দেখো, এখন তোমার ম্যাথটা বলেছে কি, বলতেছে 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম। তার মানে তুমি লিখবা 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে অঙ্কটা মিশে দেয়, এটা তো আর দরকার নাই। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম আমি এখানে করে দেব। দেখবা এখন 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম। অতএব তোমার লোহার ঘন সেমি মানে কি লোহার আয়তন, তার মানে এই যে এই আয়তন, তাহলে হচ্ছে তোমার 20,420.4 ঘন সেমি লোহার ওজন। তাহলে বেশি হলে গুণ হবে, তাহলে 7.2 ইন্টু 20,420.4 এত গ্রাম। তাহলে এইখানে তুমি এটা গুণ করো, তাহলে গুণ করো 7.2 ইন্টু 20,420.4 ইকুয়াল 1,47,026, 1,47,026.88 গ্রাম। এইটাই আনসার। বাট তুমি যদি এই গ্রামকে কেজিতে কনভার্ট করতে চাও তাহলে এই গ্রামকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে ভাগ দিলে আমি এখানে একটু মিশিয়ে দিয়ে দেবো, তাহলে চিত্র তো আর দরকার নেই, আমরা তো বুঝতে পারছি ইনশাল্লাহ। তাহলে দেখো, এইখানে তুমি যদি ভাগ দাও তাহলে 1,4,7,026.88 ভাগ 1000 এখন হইলো কিন্তু কেজি। তাহলে ইকুয়াল, তাহলে 3টা শূন্য, তাহলে তোমার 0.3 ঘর আগে আসবে বাম দিকে, 1 2 3, তাহলে 147.026, দশমিকের পরে 3 সংখ্যা নিলে এনাফ, এত কেজি। এইটাই তোমার ফাইনালি তোমার হচ্ছে কি বলে, এই হচ্ছে তোমার হচ্ছে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কিন্তু এত বের হলো। এটাই তোমার আনসার। দেখো একদমই ইজি, আমরা একবারে শর্টকাটে করছি। তোমার দেখো বুঝে, আমরা তো বুঝছি বিষয়টা, তো আগে বুঝতে হবে তোমার। তাহলে সিলিন্ডারের বাইরের আয়তন থেকে, এই যে এখানে দেখো সিলিন্ডারের বাইরের আয়তন থেকে সিলিন্ডারের ভিতরের আয়তন বাদ দিলে কিন্তু আসলে ওই সিলিন্ডারটা বা ওই পাইপটা তোমার যে উপাদান দ্বারা তৈরি সেটার আয়তন কিন্তু বের হয়। তো যেহেতু ওই পাইপটা বলা আছে লোহা দ্বারা তৈরি, এই কারণে আমরা লিখছি অতএব পাইপের লোহার আয়তন ভিতরের বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন করে যেটা পাইছি, এটা এখন তোমার হচ্ছে বলা হচ্ছে 1 ঘন সেমি লোহার ওজন এত। অর্থাৎ এই আয়তন মানে তো এটা তো ঘনসেমি, তাহলে এত ঘনসেমি লোহার ওজন হচ্ছে তোমার কেজিতে কনভার্ট করছো, তুমি পাইছো এখানে 147.026 কেজি। এই হচ্ছে ম্যাথ। তাহলে দেখো এটা কিন্তু একদমই ইজি, এবং এই ম্যাথটা যে এত পরীক্ষায় আসছে মানে অসংখ্য বার, প্রত্যেকটা বোর্ডে দেখবা খালি এই ম্যাথ এই ম্যাথ। সুতরাং এটা তুমি ভালোভাবে টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য, সর্বোপরি এসএসসি পরীক্ষার জন্য এই ম্যাথটা বারবার চেষ্টা করে প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসবা। আসো এরপরে আমরা তোমার 16.3-এর 9 নাম্বার ম্যাথটা করা হোক। 16.3-এর 9 নাম্বার ম্যাথটা এখানে কি বলছে,
একটি বৃত্তের পরিধি 220, একটি বৃত্তের পরিধি 220 মিটার, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটা বৃত্তের পরিধি দেওয়া আছে 220 মিটার এবং ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গ, তার মানে তোমাকে আগে প্রথমে একটা বর্গ আঁকাইতে হবে। ধরো বর্গটা বৃত্তটা আঁকাবা তুমি তুমি আগে এখানে একটা বৃত্ত অঙ্কন করো। এই যে বৃত্ত অঙ্কন করলাম আমরা। তাহলে এই বৃত্তের অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র হবে, অর্থাৎ বৃত্তের ভিতরে একটা বর্গ। তাহলে এই বৃত্তের ভিতরে একটা বর্গের টাইপটা হবে এরকম। ধরো এটা হচ্ছে বর্গ, এটা ধরলাম আমরা বর্গ শেপ হয়নি, এটা একটু আয়তের মতো হয়েছে, ধরে নাও এটা একটা বর্গ। তাহলে এটা একটা বর্গ, অর্থাৎ 4 বাহুই সমান, 4 বাহুই সমান, তাহলে বর্গ। তাহলে এ বি সি ডি এটা একটা বর্গ, যা এই বৃত্তের অন্তর্লিখিত একটা বর্গ। এখন বলা হচ্ছে এই বৃত্তের পরিধি 220 মিটার। তাহলে বৃত্তের পরিধি মানে কি? এই যে বৃত্তের যে সম্পূর্ণ যে দৈর্ঘ্য, এই যে চলার যে পথ, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি। তাহলে বৃত্তের পরিধির সূত্র তুমি কিন্তু জানো, 2πr। তাহলে তুমি কিন্তু লিখতে পারো বৃত্তের পরিধি অর্থাৎ 2πr, শর্ত মতে 2πr সমান কি 220 মিটার। তাহলে প্রথমে আমরা লিখব যে মনে করি 9 নাম্বার লেখো, মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটারে আছে আর মিটার, লিখো আর মিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর মিটার হয়, তাহলে বৃত্তের পরিধি কি? তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে শর্ত মতে একবারে লেখো, শর্ত মতে 2πr ইকুয়াল বৃত্তের কেন্দ্র দাও, বৃত্তের কেন্দ্র থাকবে এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে 2πr ইকুয়াল হচ্ছে 220 মিটার। আচ্ছা, এখন এইখান থেকে তুমি যে কাজটা করবো সেটা হচ্ছে তোমার আর এর মানটা বের করবো না, আমরা বের করব বৃত্তের ব্যাস অর্থাৎ 2r। ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয় আর বৃত্তের ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই জায়গা থেকে আমরা শুধুমাত্র তোমার r এর মান বের করব। 2r ইকুয়াল লেখা যায় 220 ভাগ পাই। তাহলে এই 220 ভাগ পাই করো হিসাব। তাহলে 220 ভাগ 3.1416 ইকুয়াল 70.0, এখানে 3 লেখা যায়, সমস্যা নাই, 3। এটা হচ্ছে তোমার মিটার, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এখন দেখো, যেহেতু এই বৃত্তটার মধ্যে একটা বর্গ আছে, অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ, তাহলে এই বৃত্তের ব্যাস আর এই বর্গের কর্ণ, আমি যদি এখানে বর্গের কর্ণ আঁকাই, দেখো বর্গের কর্ণ যদি আঁকাই, তাহলে এটা তো বর্গের কর্ণ নাকি? আচ্ছা, এটা বর্গের কর্ণ। এখন এই বর্গের কর্ণ দেখো, খেয়াল করে দেখো, এই বর্গের কর্ণটা আর এই বৃত্তের ব্যাস একই রেখা কিন্তু ইন্ডিকেট করতেছে। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যাহাই ব্যাস, অর্থাৎ ব্যাস কি, এসি কে তো আমরা ব্যাস বলতে পারি, কারণ বৃত্তের কেন্দ্রগামী জায়গায় তো ব্যাস বলা হয়। তার মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এসি কিন্তু বৃত্তের ব্যাস। একই সাথে দেখো এবিসিডি একটা বর্গক্ষেত্র, আর এই বর্গক্ষেত্রের কর্ণও কিন্তু এসি। তার মানে তুমি কিন্তু লিখতে পারো যে বর্গের কর্ণ সমান হচ্ছে এই বৃত্তের কি ব্যাস। তাহলে তুমি এইভাবে লিখবা, চিত্র হতে পাই, লেখো চিত্র হতে পাই বর্গের কর্ণ ইকুয়াল বৃত্তের ব্যাস, অর্থাৎ যাহাই বর্গের কর্ণ তাহাই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসের মান হচ্ছে তোমার 70.03 এত মিটার। তাহলে এটা আমরা বসে দিলাম। তার মানে আলটিমেটলি এই মানটা কিন্তু এই যে বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণ তুমি পাইছো। এখন বর্গের কর্ণের সূত্র তুমি কি জানো? বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। বর্গের কর্ণ, এই যে দেখো, এটা হচ্ছে একটা বর্গ যদি হয়, এইটা বর্গ, তাহলে বর্গের তোমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে এটাও a, এটাও a, এটাও a।
যে কোনো একটা কর্ণ আঁকাও, কারণ তুমি জানো চতুর্ভুজের দুইটা কর্ণ পাওয়া যায়, সেটা বর্গ হোক, আয়ত হোক, রম্ব হোক, দুইটা কর্ণ। তাহলে এই যে এই কর্ণের মানটা কত, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য, এক্স্যাক্টলি এই কর্ণের দৈর্ঘ্য কত? এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এটা হচ্ছে বর্গের কর্ণ, যেখানে এটা হচ্ছে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা যেহেতু বর্গের কর্ণ, তার মানে শর্ত মতো আবার তুমি লিখতে পারো √2a সমান হচ্ছে 70.03। তাহলে আবার লিখবো, এখন লিখবো এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে লিখবা শর্ত মতে তোমার হচ্ছে √2a ইকুয়াল 70.03। আর এই জায়গায় সাইড নোট দিবা, যেখানে a সমান বর্গের কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। এ হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। বাস, এর পরিচয় দেওয়া হয়ে গেল। এখন তুমি a ইকুয়াল 70.03 ভাগ √2, তাহলে এইটাকে তুমি ভাগ করে দাও, এক্স্যাক্টলি কত মান আসে দেখো। 70.03 ভাগ √2, 49.52 এত। আর বর্গের বাহুর দৈর্ঘ্য, এটা বর্গের বাহুর দৈর্ঘ্য তো অবশ্যই মিটারে হবে এখানে, তাহলে মিটার। এইটাই তোমার এক্স্যাক্টলি আনসার। দেখো একদমই ইজি, কিন্তু একদম ইজি। জাস্ট তোমাকে এখানে ফোকাস রাখতে হবে যে এই চিত্র, তুমি যদি চিত্র ভালো করে যদি বোঝো, তা তোমার কাছে এই ম্যাথটা করার কোনো ব্যাপারই না। দেখো এই চিত্রে বর্গটা কিন্তু এই বৃত্তের অন্তর্লিখিত, আর এই অন্তর্লিখিত হওয়ার ফলে এই বৃত্তের যাহা ব্যাস, এই বর্গক্ষেত্রে তাই কিন্তু কর্ণ। তার মানে তুমি কিন্তু লিখতে পারছো যে বৃত্তের বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস, অথবা বৃত্তের ব্যাসই সমান বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এইখান থেকে তুমি পরিধি দেওয়া আছে বৃত্তের, ওই পরিধি থেকে তুমি ব্যাস বের করছো, তারপরে শর্ত মতো মানে শর্ততে ফেলাইছো তুমি এই চিত্র আলোকে বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস। তাহলে এটা বর্গের কর্ণ হয়ে গেল। আর বর্গের কর্ণের সূত্র কি? √2a। তাহলে শর্ত মতো √2a সমান হচ্ছে এই যে এই মানটা, এখান থেকে এর মান বের করলে আর এর মানটাই হচ্ছে তোমার বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এই হয়ে গেল। আচ্ছা আসো, এরপরে আমরা এটা মিশাই দিই, এইটা তো দরকার নেই, আমরা নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে চলে যাব, যেহেতু বোর্ডে লেখা উপর থেকে অঙ্ক করলে তোমার জায়গাটা তো আসলে সংকুলন হবে না। চলে আসো পরিমিতির সবচেয়ে বড় অঙ্ক, অর্থাৎ পরিমিতির নবম দশম শ্রেণীর বইয়ে তোমার 4টা অনুশীলনী আছে, তার মধ্যে সবচেয়ে বড় ম্যাথটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের এই ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক। তো ট্রাপিজিয়াম জিনিসটা হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া মানে কি? এক জোড়া মানে হচ্ছে দুইটা বাহু, এবং সেই দুইটা বাহু কি বিপরীত বাহু, পরস্পর কি হবে? সমান নয়, সমান্তরাল। তাহলে এইটাকে বলবো আমরা ট্রাপিজিয়াম। তাহলে ধরে নাও ট্রাপিজিয়াম এই টাইপের হইতে পারে। ধরো তোমার এই টাইপের একটা ট্রাপিজিয়াম হইতে পারে, এটাও একটা ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের দেখো এই বাহু আর এই বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, বাট সমান নয়। তাহলে এই বাহুর বিপরীতে এই বাহু, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। আবার ট্রাপিজিয়ামটা এরকমও হইতে পারে, এই যে এইরকম ট্রাপিজিয়াম, এই টাইপেরও একটা ট্রাপিজিয়াম হতে পারে, এটাকে সমকোণী ট্রাপিজিয়াম বলা হয়। আবার ট্রাপিজিয়াম কিন্তু তোমার এইরকমও হইতে পারে, ধরো এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এটাও হইতে পারে। যে কোনো টাইপের ট্রাপিজিয়াম হোক, বাট দেখো এইটা আর এইটা বিপরীত বাহু, এই দুটো বাহু সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজকে আমরা কিন্তু ট্রাপিজিয়াম বলবো। আচ্ছা, এই ট্রাপিজিয়ামের কি দেওয়া আছে? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, ধরো এই বাহু আর এই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এই বাহু বড়, এই কারণে এই বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে 31। আর এই বাহু যেহেতু ছোট, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11, এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। তো সেটা কি? একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12। তার মানে এই ট্রাপিজিয়াম হবে না, কারণ এই ট্রাপিজিয়ামের এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কিন্তু প্রায় সমান। যেহেতু একটা বাহু, অর্থাৎ অসমান্তরাল যে দুইটা বাহু আছে, এই দুই বাহুর দৈর্ঘ্যও যেহেতু সমান নয়, তাহলে ট্রাপিজিয়ামের আকৃতি কিন্তু এই টাইপের ট্রাপিজিয়ামকে তোমার এই ম্যাথটা কিন্তু ইঙ্গিত করতেছে। তাহলে ওই টাইপের একটা ট্রাপিজিয়াম আমরা সুন্দর করে এঁকে নেই। আসো আমরা এই ট্রাপিজিয়ামের ম্যাথটা সলভ করি। তাহলে ধরো এই টাইপের একটা ট্রাপিজিয়াম যদি তুমি আঁকাও, বিষয়টা এরকম দাঁড়াবে, এইরকম তোমার ট্রাপিজিয়ামটা এই টাইপের হচ্ছে, এইটা ট্রাপিজিয়াম। তাহলে
নাম দাও এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, এই এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার। তাহলে 11 সেন্টিমিটার নিশ্চয়ই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে এটা 11 সেন্টিমিটার, তার মানে এটা 11 সেন্টিমিটার। আর 31 সেন্টিমিটার নিশ্চয়ই যে এবি, এটা হচ্ছে 31 সেন্টিমিটার। আচ্ছা, 31 সেন্টিমিটার আমরা পাইলাম। এখন বলেছে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তাহলে নিশ্চিতভাবে আমরা এইভাবে আঁকাইছি। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে বলতেছে যদি এইরকম হয়, অর্থাৎ ট্রাপিজিয়ামের 4টা বাহুর দৈর্ঘ্যই তোমার কাছে আছে, এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা কি? আসলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহুর দৈর্ঘ্য। ধরো এই বাহুটার দৈর্ঘ্য ধরলাম আমরা এ, আর এই সমান্তরাল আর একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা বি। এই দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল ইন্টু গুণ এই দুই বাহুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু লম্ব দূরত্ব বা উচ্চতা, অর্থাৎ এইটা কিন্তু এই যে এই সিডি এবং এবি বাহু, দেখো ভালো করে খেয়াল করে, এখানে সিডি এবং এবি বাহুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু এটাও নয় এটাও নয়, এটা কিন্তু হেলানো তল অর্থাৎ হেলানো দূরত্ব, এটা নয় সরাসরি দূরত্ব, লম্ব দূরত্ব হবে কিন্তু এখানে, সেটাই হচ্ছে এইচ। তাহলে এইটা হচ্ছে সূত্র। দেখো এইখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাট এই উচ্চতা কিন্তু দেওয়া নাই। আর এই উচ্চতা না দেওয়ার কারণে তোমার অপর দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এইখান থেকে তোমাকে প্রথমে টার্গেট হচ্ছে উচ্চতা বের করা, কারণ উচ্চতা বের না করলে তোমার পক্ষে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা কখনোই সম্ভব নয়। আসো আমরা বের করি। তাহলে তোমাকে এখানে যে কাজটা করতে হবে, এই চিত্রে তোমার ভালো করে ফোকাস দিতে হবে ট্রাপিজিয়ামের এই ম্যাথটা সলভ করার জন্য। দেখো কিভাবে করতে হয়। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে ডি বিন্দু হতে, এই যে ডি বিন্দু, কৌণিক বিন্দু ডি, ওইখান থেকে তুমি এ বির উপর একটা লম্ব আঁকাবা, এ বির উপর একটা লম্ব। আচ্ছা, লম্ব আঁকাইছো, তার মানে এটা লম্ব তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সেম ভাবে এই সি বিন্দু থেকে এই এ বির উপর আর একটা লম্ব আঁকাবা, সি বিন্দু হতে এ বি বাহুর উপর আর একটা লম্ব। তাহলে এটা একটা লম্ব, ধরো ডি ই একটা লম্ব আঁকাইছি আর সি এফ একটা লম্ব আঁকাইছি। ওকে, তাহলে এই লম্ব তো আসলে লম্ব দূরত্ব বা উচ্চতা যেটাই বলে আমরা উচ্চতা হয়, তাহলে এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটা যদি এইচ হয় এটাও তো অবশ্যই এইচ। আর এইদিকে লক্ষ্য করো সিডির মান কত? 11 না? এই সিডি যদি 11 হয় তাহলে এইটুকু অর্থাৎ ই এফটাও কিন্তু 11, সিডি 11 হওয়ার কারণে ই এফটাও কি 11। তাহলে এই ডেটাগুলো তুমি এখানে লেখো। দেখো তাহলে সিডি 11, তাহলে সিডি ইকুয়াল 11 যেহেতু, তাহলে কি ই এফটাও 11, তাহলে সিডি ইকুয়াল ই এফ ইকুয়াল 11 মানে 11 সেন্টিমিটার। এটা আমরা লিখলাম। তাহলে এটা পাইছো। আর তোমার এইখানে তুমি ডিই সমান কি সিএফ, অর্থাৎ ডি টাও লম্ব দূরত্ব, সিএফ টাও লম্ব দূরত্ব, এই দুটাই কিন্তু সমান, এই কারণে দুটার মান হচ্ছে এইচ ধরবা। তাহলে তুমি এই পর্যন্ত এখানে লিখছো। এখন দেখো তুমি এই জায়গাতে তোমার ফ্রেশ করে তুমি অঙ্ক করো। এখান থেকে আমি যদি এই পার্টটাকে অংশটাকে দুইটা ভাগে ভাগ করি, যেহেতু অঙ্কটা বড় আমরা মিশাবো না, এটা ভালো করে রাখলে তোমার বোঝার জন্য সুবিধা হবে। আচ্ছা দেখো লিখবো আমরা এখানে, বা চিত্র হতে পাই লিখলে সবচেয়ে ভালো হয়। দেখো চিত্র হতে পাই, চিত্র হতে পাই, তাহলে এই 12 নাম্বার ম্যাথটা কিন্তু আমরা করতেছি। তো চিত্র হতে কি পাই, ডিই ডিই ইকুয়াল সিএফ, সিএফ ইকুয়াল এইচ, এটা কিন্তু তুমি ধরছো, সুতরাং ধরে লিখবা। আর একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে যে এই আছে না, এই এটার মান তুমি ধরবা জাস্ট x সেন্টিমিটার। তাহলে লিখবা এই সমান হচ্ছে x, এই সমান x, এটাও সেন্টিমিটার। আচ্ছা ধরি, এটাও ধরছো কিন্তু, তাহলে এটাও আমরা ধরলাম, এটাও ধরলাম, এই সমান x ধরলাম। এখন দেখো তো তুমি সিডি সমান ইএফ, সিডি সমান ইএফ সমান 11 সেন্টিমিটার হলো, আর এই ধরছো x, তাহলে এদিকে একটু খেয়াল করো, দেখো এই x আর এইটা 11, তাহলে এএফ সমান কত? x প্লাস 11 না? অবশ্যই x প্লাস 11। এই যে এটা x আর এইটুকু তো 11, তাহলে এইটা আর এইটা যোগ করলে এইটুকু পাওয়া যায়, এইটুকুর মান x প্লাস 11 না? তার মানে তুমি লিখতে পারো
এএফ এএফ ইকুয়াল এক্স প্লাস 11 সেন্টিমিটার। আচ্ছা সেন্টিমিটার লিখলাম, সেন্টিমিটার। এরপরে দেখো তোমার এই যে নিচের যে বাহুটা আছে ভূমি, মনে করো ট্রাপিজিয়াম এটা ভূমি, তাহলে এই ভূমির এই পাইছো এক্স, ইএফ পাইছো 11, তারপরে এএফ পাইছো এক্স প্লাস 11, আর এবি তো কত, এবি মানে 31, এবি কিন্তু আগেই লিখছো, এই যে এবি এই এর থেকে বি পুরোটা কিন্তু 31, তাহলে সব পাইছো এই ভূমির, কিন্তু এই যে বিএফ এই অংশটুকু কি তুমি পাইছো, এই অংশ কিন্তু এখনো পাওয়া হয়নি। সুতরাং এই অংশটুকুর মান কত এটাকেও তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে বিএফ এর মান কত দেখো, তাহলে লিখতে পারি আমরা অতএব বিএফ ইকুয়াল, দেখো বিএফ ইকুয়াল তাহলে কি পাওয়া যায়, এটা একটু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো এখানে তো 3 সেন্টিমিটার 31, তাহলে বিএফ সমান হচ্ছে এই যে এটা সমান এই পুরোটার থেকে, অর্থাৎ এবি থেকে তুমি যদি এএফ এইটুকু বাদ দাও তাহলে কিন্তু এটা থাকে। আবারও দেখো ভালো করে মনোযোগ, এই যে এবি, এই এবি পুরোটার থেকে, এবি পুরোটার থেকে যদি আমরা এই পার্টটুকু বাদ দিই তাহলে কিন্তু এটা হয়। তাহলে মানে বিএফ সমান লেখা যায় এ বি, এ বি মাইনাস এইটুকু মানে কি এফ, এ বি মাইনাস এ এফ। তাহলে এ বির পরিবর্তে তুমি কি লিখবা, এ বি মানে কিন্তু 31, এই যে এ বি মানে 31 আগেই লিখে রাখছি আমরা 31 মাইনাস এ এফ এর মান, এই যে দেখো এ এফ এর মান কত 11 প্লাস এক্স প্লাস 11, তাহলে এক্স এফ মানে এক্স প্লাস 11, এটা তো সেন্টিমিটার, অর্থাৎ থাক সেন্টিমিটার। এখন দেখো এখানে কি হচ্ছে 31 মাইনাস এক্স মাইনাস 11 সিএম সেন্টিমিটার। তাহলে এখানে 31 থেকে 11 বাদ দিলে 20 মাইনাস এক্স সেন্টিমিটার। তাহলে ফাইনালি তুমি বিএফ এর মান পাইছো, কিন্তু এই যে বিএফ টার মান পাইছো হচ্ছে 20 মাইনাস এক্স সেন্টিমিটার। তাহলে তোমার প্রত্যেকটা পার্টের মান কিন্তু কেবল বের করা হলো। এখন তোমার কাজ অনলি দুইটা, সেটা কি, এই যে এইটা লম্ব টানছো তার মানে এটা 90 ডিগ্রি কোণ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করছে। অনুরূপ ভাবে তোমার সি বিন্দু থেকে কিন্তু এবির উপর সি এফ লম্ব টানছো, তার মানে এটাও একটা তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো তোমার কাজ এই ত্রিভুজত পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা এবং এই ত্রিভুজত পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা। এই দুইটা ত্রিভুজত পিথাগোরাসের সূত্র প্রয়োগ করার মাধ্যমে তুমি কিন্তু এইচ এর মানটা বের করতে পারবা। আর এইচ এর মান বের করতে পারলেই তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা তোমার কাছে কোনো ব্যাপারই না। তাহলে প্রথমেই তুমি লিখবা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই হতে পাই কি পাই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কি আগে ভূমি লেখো এক্স স্কয়ার মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ, অতিভুজ মানে কি 10 মানে 10 এর উপর স্কয়ার। তাহলে অতএব কি পাওয়া যাচ্ছে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল 100, এটা ইকুয়েশন নাম্বার 1। এবং এবং দেখো সেম এই পাশের এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, সুতরাং এখানেও কিন্তু তোমার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায়। তাহলে ওইখানে কি লেখা যায়, তাহলে লিখবা, ওইখানে লিখবা হচ্ছে এবং ত্রিভুজ বিসিএফ, ত্রিভুজ বিসিএফ হতে পাই, এটা কি, এটা হচ্ছে তোমার লম্ব স্কয়ার মানে এইচ স্কয়ার প্লাস ভূমি, ভূমি মানে বিএফ, আর বিএফ এর মান কি 20 মাইনাস এক্স, এই যে বিএফ এর মান, এই যে বিএফ এর মান কিন্তু এটা, তাহলে 20 মাইনাস এক্স তার উপরে হোল স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে হচ্ছে 12 উপর স্কয়ার। তাহলে এই জায়গায় দেখো এইচ স্কয়ার প্লাস, এখানে কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। দেখো এ মাইনাস বি হোল স্কয়ার চলে আসছে, সুতরাং এখানে তোমার ভাঙাতেই হবে, কোনো অপশন নেই। তাহলে ভেঙে দাও, একবারে ভাঙায় 20 এর উপর স্কয়ার মানে কি 400, তাহলে 400 মাইনাস সূত্রের 2 এ বি, তাহলে 2 এ মানে 20, তাহলে 20 দুগুণ 40 মাইনাস কি এক্স স্কয়ার ইকুয়াল 12 উপর স্কয়ার দিলে 144। তাহলে এখানে আরো এক লাইন করি, তাহলে দেখো এদিকে দেখো এখানে তো প্লাস, দেখো এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইটার পরিবর্তে কি 100 লেখা যায় না, সুতরাং দেখো এইচ স্কোয়ার আর এক্স স্কোয়ার মাঝখানে তো প্লাস, এটা একসাথে রাখার কোনো দরকার নাই। এক্স স্কোয়ার আর এইচ স্কোয়ার দুটোর মধ্যে প্লাস থাকলে সেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া থাকলেও এই দুটোর মান কিন্তু 100, তাহলে এখানে তুমি 100 লিখবা। তাহলে 100 প্লাস 400 মাইনাস 40 এক্স, এখানে কিন্তু এক্স হবে 40 এক্স,
ইকুয়াল 144। এই পাশে নিয়ে আসি, ম্যাথটাকে এই পাশে নিয়ে আসি, দেখো তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে, তাহলে তোমার 400 একে 500, তাহলে -40x ইকুয়াল 144, আর এইখানে 4 আর আগে 5, তাহলে 500 হচ্ছে তোমার, এইখানে হচ্ছে 500, তাহলে 500 তুমি যদি ওই পাশে পার করো তাহলে মাইনাস হচ্ছে 500 বা 500, তাহলে এখানে -40x ইকুয়াল, তাহলে কত হয়, -356। 144 মাইনাস 500 ইকুয়াল 356, তাহলে -356, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দাও, তাহলে x সমান কি দাঁড়ায় 356/40। অতএব x ইকুয়াল কত, তাহলে 356/40 ইকুয়াল 8.9 সেন্টিমিটার। তার মানে তুমি এই যে এইটুকুর মান মানে x, এইটুকুর মান কিন্তু পাইছো 8.9, এইটুকু। তাহলে এটার মান যেহেতু আমরা x এর মান 8.9 পাইছি, তাহলে এই x এর মানটার সমীকরণে একর যদি বসায় দাও তাহলে কিন্তু x এর মান পাওয়া যায়। সুতরাং আমরা বসাই, তাহলে দেখো x এর মান 1 বসে পাই, x এর মানে একত বসাও, তাহলে 1 কি x স্কোয়ার, তার মানে কি 8.9 এর উপরে স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার হচ্ছে 100। তাহলে এখানে h স্কোয়ার সমান 100 মাইনাস 8.9 এর উপর স্কোয়ার দিলে কি হয়, 8.9 স্কোয়ার ইকুয়াল তোমার হচ্ছে 79.21। তাহলে বিয়োগ করো h ইকুয়াল, তাহলে 100 মাইনাস 79.21 ইকুয়াল 20.79 রুট করলে, অতএব h ইকুয়াল রুট করলে আসতেছে 4.56 দশমিকের পরে এখানে আসতেছে আসলে এক্স্যাক্টলি এরকম মান 4.5596 আরো আছে। তাহলে এখানে আমরা দশমিকের পরে তোমার হচ্ছে দুইটা সংখ্যা নেবো, মানে দুইটা ডিজিট নিব। তাহলে এই যে এই সংখ্যা যে নিবা এরপরে যদি 5 থাকে বা 5-এর চেয়ে বড় থাকে তাহলে এখানে 1 যোগ করতে হয়, এটাকে বলা হয় আসন্ন মান। এই আসন্ন মানের কারণে তোমার যে সংখ্যা কাঙ্ক্ষিত দশমিকের পরে তুমি যে ডিজিটটা নিবা তারপরে ডিজিট যদি 5 হয় অথবা 5 থেকে 6 7 8 9 হয় তাহলে তুমি যে ডিজিটটা নিবা এই ডিজিটের সাথে তোমাকে 1 যোগ করতে হবে। তাহলে আসো এখানে আমরা এটা মিশিয়ে দিই, তাহলে এখানে পেলাম 4.56 সেন্টিমিটার। তাহলে দেখো অবশেষে কিন্তু আমরা উচ্চতা পাইছি। এখন এই উচ্চতা যেহেতু পাইছি আমরা এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে দেখো এখানে এইটুকু আমরা এখানে মিশিয়ে দিই, তাহলে দেখো অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য। তাহলে সমান্তরাল বাহু একটা হচ্ছে 31 যোগ আর একটা হচ্ছে 11 ইন্টু এই দুই বাহুর মধ্যবর্তী উচ্চতা অর্থাৎ এইচ, লম্ব দূরত্ব এইচ এর মান হচ্ছে 4.56 সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার। তাহলে এইখানে তুমি পাচ্ছ হাফ গুণ 31 আর 11, তাহলে 41 42 গুণ 4.56 সেন্টিমিটার। তাহলে এখানে জাস্ট আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে 42 ইন্টু 4.56 ইকুয়াল বাই 2, 95.76 সেন্টিমিটার স্কোয়ার। এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। এই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। একদমই সহজ। পরিমিতির সবচেয়ে বড় ম্যাথটাই হচ্ছে এই ট্রাপিজিয়ামের ম্যাথটা। এটা একটু যদি মনোযোগ দাও তোমাকে প্রথমে আগে যে ভূমি যে আছে এই ভূমির প্রত্যেকটা পার্টের মান তোমাকে বের করতে হবে, অর্থাৎ এই তুমি ধরবা আর এটা তো এক্স ধরবাই, তাহলে এটার মান তোমার এক্স, তাহলে এই পুরোটা কত, তারপরে হচ্ছে পুরোটা তো 31, সেখান থেকে বিএফ এর মান কত, এটা বের করার পর তোমার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা
আর এটাতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা। এই দুইটাতে প্রয়োগ করার ফলেই তোমার এইচ এর মান বের হবে। আর এইচ এর মান যখন বের হবে তখন কিন্তু আলটিমেটলি তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই যে বের করেছো। দেখো একদমই ইজি, একদম ইজি, খুবই সোজা কিন্তু। আচ্ছা আসো এরপরে আমরা মিশাইয়া দিই এটা। ট্রাপিজিয়াম গেল, চলে আসো এবার আমরা রম্বসের দিকে এগোই। রম্বসের ক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ সূত্র আছে কিন্তু রম্বসের সূত্র কি? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই, রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান এবং কোনো কোণ সমকোণ নয় তাকে কি বলা হয়? রম্বস বলা হয়। আর রম্বসের যে দুটো কর্ণ আছে এই দুটো কর্ণ তো কখনোই সমান নয়, একটা বড় একটা ছোট। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে রম্বসের যে কর্ণদ্বয় আছে এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় শুধুমাত্র পরস্পরকে সমানভাবেই ভাগ করে না, ওইখানে যে কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই ছেদ বিন্দুতে 4টি কোণ উৎপন্ন করে, প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা বলা যায় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটা সূত্র। আসো আমরা এখানে এটা করি, তাহলে এইটুকু মিশিয়ে দিই, এটা তো ওই অঙ্কেরই অংশ। আচ্ছা আসো এখানে দেখো রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার হলে অপর কর্ণ কত? তাহলে তুমি এই ক্ষুদ্রতম কর্ণ এই কথা লেখার অর্থ হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে রম্বসের কর্ণদ্বয় তো সমান নয়, তার মানে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, বৃহত্তম কর্ণটা তোমাকে বের করতে হবে। আসো প্রথমে আমরা রম্বস অঙ্কন করি একটা। তাহলে আমাদের মনের মতো করে একটা রম্বস আঁকাই। এই হচ্ছে তোমার ধরো এ বি সি ডি একটা রম্বস, আর এই রম্বসের পরিসীমা দেওয়া আছে তোমার 180 সেন্টিমিটার। তাহলে রম্বসের পরিসীমা মানে কি? পরিসীমা বলতে বোঝায় এই রম্বসের 4 বাহুর টোটাল দৈর্ঘ্যের যোগফল। তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তো তুমি প্রথমে ধরে নেবা, মনে করে রম্বসের বাহুর দৈর্ঘ্য এ, এখানে সেন্টিমিটার আছে তাহলে এ সেন্টিমিটার। তাহলে লেখো, মনে করি এখানে যদি আমি লিখি, মনে করি রম্বসের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক লেখার দরকার হয় না কারণ রম্বসের প্রত্যেকটা বাহু যে সমান, বাহুর দৈর্ঘ্য মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ সেন্টিমিটার। তাহলে এ সেন্টিমিটার, তাহলে রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয় তাহলে 4টা বাহু যোগ করলে তো পরিসীমা হয়, তার মানে পরিসীমা হচ্ছে 4। তাহলে শর্ত মতে লেখো, অতএব শর্ত মতে 4a ইকুয়াল 180। তাহলে ফাইনালি a ইকুয়াল 180/4। তাহলে অতএব a ইকুয়াল 45 তো হয়, দেখি ভাগ 4 45, তাহলে 45 সেন্টিমিটার। আচ্ছা সেন্টিমিটার। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাইছো তুমি। এখন ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে, দেখো এই যে আমরা এখন কর্ণ অঙ্কন করব, এই যে এটা একটা রম্বসের কর্ণ আর এইটা একটা রম্বসের কর্ণ। তাহলে রম্বসের কর্ণ দেখে কিন্তু বুঝতে পারছো এডি বিডি কর্ণটা কিন্তু বড় দীর্ঘ আর এসি কর্ণটা ছোট, বাট এই দুটো কর্ণ পরস্পর এমন ভাবে সেট করছে যে এই অংশটুকু আর এই অংশটুকু সমান, আবার এটা আর এটা সমান, অর্থাৎ এর সমান এ আর এর সমান এ। আর এখানে যে ছেদবিন্দু ধরো ও বিন্দুতেই সেট করলো, তাহলে এই ও বিন্দুতে যে 4টা কোণ উৎপন্ন হলো, এই 4টা কোণ প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি সমকোণ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কোণ। এই কারণে বলা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা এটা মিশিয়ে দিই, দেখতে খারাপ লাগতেছে, আমরা তো বুঝতেই পারলাম। আচ্ছা তাহলে এখানে বলতেছে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 54, তাহলে ক্ষুদ্রতম কর্ণ তো এসি, তার মানে তুমি লিখবা এসি ইকুয়াল 54 সেন্টিমিটার, এসি ইকুয়াল 54 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ চাচ্ছে, তার মানে বিডি চাচ্ছে, বিডি ইকুয়াল হোয়াট, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা চাচ্ছে, তাহলে আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য পাইলাম আর এসির মান দেওয়া আছে, বিডি চাচ্ছে। এখন তুমি যে সূত্র লিখবা সেটা হচ্ছে, দেখবা আমরা জানি
রম্বসের কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথার অর্থ হচ্ছে তোমার এসির মান 54, তার মানে কি, তাহলে অতএব লেখা যায় ও এ ইকুয়াল ও সি ইকুয়াল তোমার হচ্ছে 54/2 এত সেন্টিমিটার। অর্থাৎ এসির মান যদি 54 হয় তাহলে এসির অর্ধেক এই অংশটুকু আবার সেম অর্ধেক এই অংশটুকু, তাহলে এটা 54 অর্ধেক, এটাও 54 অর্ধেক, তার মানে কি 54/2 মানে কি 27 সেন্টিমিটার। তাহলে এখানে লিখি 27 সেন্টিমিটার। তাহলে এইটা পেলাম কিন্তু 27 সেন্টিমিটার। আর এইটা এই যে এইটা বা এটা আমি এই ত্রিভুজ তুমি পিথাগোরাসের সূত্র এই ত্রিভুজ যেহেতু করবা, এই যে এই ত্রিভুজ যেহেতু করবা, এই যে এই ত্রিভুজ, তাহলে এটা তো 90 ডিগ্রি কোণ, তাহলে এইটার মান হচ্ছে 27। এই যে ওবি হচ্ছে 27 সেন্টিমিটার, ওবি সমান 27। আর বিসি মানে কি দেখো, বিসি মানে কিন্তু এই যে এ, অর্থাৎ বিসিও 45, সিডিও 45, এডিও 45, বিডিও 45, তার মানে এটা হচ্ছে 45 সেন্টিমিটার। এখন দেখো তুমি এই যে ত্রিভুজ বিওসি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি হইলে তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, এবং 90 ডিগ্রির বিপরীত বাহু কিন্তু বিসি। এই যে এই ত্রিভুজের যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে এটাও কিন্তু অতিভুজ, তার মানে বিসি অতিভুজ। তাহলে তুমি এখন লিখবা ত্রিভুজ বিওসি হতে পাই কি পাই, ও এ বি স্কয়ার প্লাস ও সি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার। এখন এখানে ভূমি কোণটা অতিভুজ কোণটা এটা জানার কোনো দরকার নাই, জাস্ট ভূমি কোণটা লম্ব কোণটা, অতিভুজ তো তুমি জানোই কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ, বাট ভূমি এটাও হতে পারে এটাও হতে পারে, এখন সেটা সূক্ষ্মকোণের সাপেক্ষে। সূক্ষ্মকোণে এখানে তো ফিক্সড করার কোনো প্রয়োজন নাই, জাস্ট তোমার এখানে অতিভুজটা জানলেই হবে। তাহলে এক বাহুর উপর স্কয়ার যোগ আর এক বাহুর উপর স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এইখান থেকে তুমি মান বসাও, আমি যদি এই পাশে নিয়ে আসি এটাকে, দেখো তোমার তাহলে ওবির মান হচ্ছে 27, তাহলে 27 এর উপর স্কয়ার প্লাস ওসি স্কয়ার ইকুয়াল তোমার বিসির মান 45 এর উপর স্কয়ার। তাহলে এখানে ওসি স্কয়ার ইকুয়াল 45 এর উপর স্কয়ার দিলে কত হয় তোমার 2025 মাইনাস এই যে 27টাকে এই পাশে নিয়ে 27 উপর স্কয়ার দিয়ে একবার মাইনাস সহ 27 উপর স্কয়ার, তাহলে পার করলে মাইনাস তো হবে 729। তাহলে এখানে ওসি ইকুয়াল তোমার রুট হবে, আর বিয়োগ করলে কত হয় 2025 মাইনাস 729 ইকুয়াল 1296। অতএব ওসি ইকুয়াল কত, ওসি সমান রুট করলে 36 সেন্টিমিটার। আচ্ছা এখানে দেখো ওসি বের হয়েছে, যে ওসি বের হয়েছে, ওসি কিন্তু এই রম্বসের কর্ণ না, রম্বসের আর একটা কর্ণ হচ্ছে এসি। তাহলে ওসি যেহেতু 36 তার মানে কি ও এও কিন্তু 36, তাহলে ফাইনালি আসলে আলটিমেটলি কি দাঁড়ায়, এসি মানে কি, এসি হচ্ছে ওসির দ্বিগুণ। তাহলে লিখতে পারো অতএব অপর কর্ণ, মানে এখানে বলতেছে অপর কর্ণ চাচ্ছে, তাহলে অপর কর্ণ, অতএব অপর কর্ণ হচ্ছে তোমার অপর কর্ণ এসি, তাহলে অপর কর্ণ এসি ইকুয়াল 2 গুণ ওসি ইকুয়াল 2 গুণ ওসি মানে 36 সমান হচ্ছে 72 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ কত, আবার এইরকমও ম্যাথ আসতে পারে, অপর কর্ণ কত তো বের করছে, তোমাকে হয়তো বললো অপর কর্ণ তো বের করবে, তুমি অপর কর্ণ বের করছো এবং বলতেছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু আমরা দুইটা কর্ণ পেয়ে গেছি, এখন আমরা ফাইনালি ক্ষেত্রফল নির্ণয় করাটাও দেখে দিই। দেখো
এখানে লিখলো অপর কর্ণ কত, এবং ধরো এরকম আসলো, এবং ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত। তো সেই ক্ষেত্রে কি হবে, এবার ক্ষেত্রফল, অতএব যেহেতু দুটো কর্ণ আমরা পাইছি, অতএব রম্বসের রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে দুইটা কর্ণের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে একটা কর্ণ হচ্ছে 72 গুণ অপর কর্ণ হচ্ছে তোমার কত, 54। 54, তাহলে ক্ষেত্রফল অবশ্যই বর্গ সেমি। তাহলে এইখানে তোমার 72 2 দিয়ে কাটাকাটি করলে 36, তো 36 আর 54 গুণ হবে, 36 গুণ 54 ইকুয়াল 1944, 1944 এত বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার ফাইনালি এর আনসার। এই হচ্ছে তোমার রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা এবং ক্ষেত্রফল নির্ণয় করা। দেখো একদমই সোজা, জাস্ট তুমি একটা সূত্রের উপর ফোকাস রাখবে, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই সূত্রের উপর তুমি ফেললেই কিন্তু তোমার এই অপর কর্ণ চলে আসবে, এবং অপর কর্ণ আসার ফলে যদি তোমাকে এখানে ক্ষেত্রফলও বের করতে বলে, তাহলে তুমি রম্বসের ক্ষেত্রফল তো তুমি বের করতেই পারবা। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই যে এইভাবে তুমি প্রয়োগ করলাম, দেখো একদম ইজি। আচ্ছা আসো, এরপরে আমরা রম্বস গেল, সামান্তরিকের যে ম্যাথটা আছে এটা করব। তো সামান্তরিকের ম্যাথটা করার জন্য তোমাকে যে ট্রিক্সটা অবলম্বন করতে হবে সেটা আমি বলতেছি, এটা আগে মিশিয়ে দিই। দেখো আচ্ছা, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, অর্থাৎ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি, তুমি জানো কোণ সৃষ্টিকারী যে দুটো বাহু, এই দুটো বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। তার মানে এখানে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 30 সেন্টিমিটার আর একটা হচ্ছে 26 সেন্টিমিটার, এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। তার মানে এখান থেকেও বোঝা যায় যে সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণ একটা হচ্ছে ক্ষুদ্রতম আর একটা হচ্ছে বৃহত্তম, দুইটা কর্ণ আছে। এখানে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই ম্যাথটা তোমার বইয়ের যে অনুশীলনীর যে একটা ম্যাথ আছে, ওইখানে কিন্তু অনেক বড় একটা নিয়মে করা আছে। ইভেন বাংলাদেশের যে কোনো গাইড বা যে কোনো তোমার হচ্ছে টেস্ট পেপার বলো, সেখানে কিন্তু ওই বইয়ের ওই ম্যাথটাই আসলে ওই সিস্টেম করে মানে অনেক বড় করে করাইছে। আমি তোমাকে ম্যাজিক একটা পদ্ধতিতে দেখো, এই ম্যাথটা একদমই ছোট, তোমার ট্রাপিজিয়ামের যে ম্যাথটা আছে ওইটার চেয়েও যদি তুমি এই বইয়ের নিয়মটা অনুসরণ করো, ওইটার চেয়েও কিন্তু এই ম্যাথটা বড় হবে, এইটা এইটা ট্রাপিজিয়ামের চেয়েও বড় হবে। বাট আমি অন্য একটা পদ্ধতিতে করাচ্ছি, দেখো সবচেয়ে সোজা 4 থেকে 5 লাইনের মধ্যে এই অঙ্কটা করা সম্ভব। তার জন্য তোমাকে আগে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা আগে আমরা প্রথমে আলোচনা করি। আসো দেখো, সামান্তরিক, সামান্তরিক বলতে তুমি এই টাইপের একটা চতুর্ভুজকে বোঝো। আচ্ছা, তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক। আচ্ছা, এই সামান্তরিকের তোমার দুটি সন্নিহিত বাহু, ধরো এটা একটা সন্নিহিত বাহু, এই বাহুর সন্নিহিত বাহু অবশ্যই এটা, কারণ এই বাহুর সাথে কোণ সৃষ্টি করছে এই বাহু। তাহলে এই বাহু আর এই বাহুর কোণ সৃষ্টিকারী বাহু যেহেতু এটা, আর কোণ সৃষ্টিকারী বাহুদ্বয়কে পরস্পরের সন্নিহিত বাহু বলা হয়। তাহলে সামান্তরিকের ধরলাম এই বাহুর দৈর্ঘ্য এ এবং এই বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা বি, অর্থাৎ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, একটা দৈর্ঘ্য এ এবং একটা দৈর্ঘ্য বি। যদি এইটা হয়, তাহলে সামান্তরিকের এডি সমান যদি বি হয়, তাহলে অবশ্যই বিসি সমানও কিন্তু বি। কারণ তুমি জানো সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। সমান্তরাল কথা আমি এখানে বলতেছি না, সমান্ত নাকি সমান্তরাল ও, বাট এখানে সমান্তরাল লাগতেছে না। তাহলে এটা বি হলে এটাও বি, আর এই যে ভূমি যদি বলো এটাকে, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও কিন্তু এ। আচ্ছা, পাইলাম আমরা। ওকে, এখন দেখো সামান্তরিকের তুমি যদি কর্ণ অঙ্কন করো, দেখো এখানে এই চিত্রটি তুমি যদি কর্ণ অঙ্কন করো, এখানেই দেখো এই এসি কর্ণের দৈর্ঘ্য যা, তোমার যদি চোখের যদি কোনো সমস্যা না থেকে থাকে, দেখো বিডি কর্ণের দৈর্ঘ্য কি তাই। এসি কর্ণের দৈর্ঘ্য অনেক লম্বা, বাট বিডি কর্ণের দৈর্ঘ্য কিন্তু অনেক ছোট। তার মানে এসি কর্ণটা বৃহত্তর কর্ণ আর বিডি কর্ণ ক্ষুদ্রতম কর্ণ। তাহলে এখান থেকে বোঝা গেল রম্বসের মতো সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু সমান নয়। আচ্ছা,
তাহলে এই যে কর্ণ, ধরো বৃহত্তম কর্ণ এসি, এসি কর্ণের দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে D1, আর বিডি কর্ণের দৈর্ঘ্য এটাকে ধরবো আমি, ধরো D2, D2। তাহলে এইখানে একটা ম্যাথের মানে এই সামান্তরিকের একটা সূত্র আছে, একটা ম্যাজিক সূত্র। এই ম্যাজিক সূত্রের মাধ্যমে এই সামান্তরিকের অপর কর্ণটা ইজি ভাবে সলভ করা যায়। দেখো সেই সূত্র হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে এর সন্নিহিত বাহুর সম্পর্ক। সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে সন্নিহিত বাহুর একটা সম্পর্ক আছে, সেই সূত্রটা আমি লিখি। দেখো এই সূত্রটা তুমি অবশ্যই মুখস্থ করবা বা মনে রাখবা। এটা মনে রাখলে তোমার এই ম্যাথটা 3 পৃষ্ঠার ম্যাথ 5 লাইনে করবা, জাস্ট ম্যাজিকের মতো। দেখো সেই সূত্রটা হচ্ছে, আমি এখানে বাংলা সহ লিখে দিই। সামান্তরিকের সামান্তরিকের কর্ণের সাথে কর্ণদ্বয়ের, আচ্ছা কর্ণদ্বয়ের সাথে লিখি, কর্ণদ্বয়ের সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক। সন্নিহিত বাহুর কেন লিখলাম? কারণ সন্নিহিত মানে দুইটা বাহু, এই জন্য বাহু দ্বয় লেখার কোনো প্রয়োজন হয় না। আর সামান্তরিকের কর্ণদ্বয় বললে তো একটা কর্ণ হবে, কিন্তু সামান্তরিকের কর্ণ তো আসলে দুইটা, এই কারণে আমরা বললাম সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে। আর ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় বলার প্রয়োজন নেই, সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে সামান্তরিকের বাহুর সম্পর্ক। সেই সূত্র হচ্ছে তোমার D1 স্কয়ার মানে প্রথম কর্ণের বর্গ প্লাস D2 স্কয়ার দ্বিতীয় কর্ণের বর্গ তার সমষ্টি ইকুয়াল ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়। তাহলে সন্নিহিত বাহু কি? এ এবং বি, এই দুই বাহুর বর্গ তার সমষ্টির দ্বিগুণের সমান। সূত্র কি? বাংলায় যদি তুমি বলবা সামান্তরিকের, এইদিকে ভালো করে মনোযোগ দাও, সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি এই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। এটাই হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে এর সন্নিহিত বাহুর সম্পর্ক। আর এই ট্রিক্সটা অবলম্বন করে তুমি যদি ম্যাথটা করো, সর্বোচ্চ 5 লাইন, এটা ছাড়া তুমি যে কোনো ওয়েতে করো, তোমার অঙ্ক হবে 3 পৃষ্ঠা। আমি আবারও বলতেছি, এই সামান্তরিকের ম্যাথটা কিন্তু ট্রাপিজিয়ামের চেয়েও বড়। এইভাবেই কিন্তু সচরাচর করানো হয়, বাট তুমি এই ট্রিক্সটা অবলম্বন করে তোমার 3 পৃষ্ঠার ম্যাথ তুমি 5 লাইনে ম্যাজিক ভাবে তুমি করতে পারবা। আর ওইটা তোমার কিন্তু অনেক সময় মনেও থাকবে না বা ভুলে যাবা। 3 পৃষ্ঠা অঙ্ক করতে গিয়ে কোনো এক জায়গায় কিন্তু মিস আউট হয়ে যাওয়া কোনো ব্যাপার না, আর মিস আউট হয়ে গেলে কিন্তু নাম্বার কিন্তু তোমার আসবে না ফুলফিল। সুতরাং আমি তোমাকে এই পরামর্শ দিচ্ছি, এইটা তুমি শিখো আজ থেকে, এবং এইভাবে তুমি এই সামান্তরিকের ম্যাথটা করবা। আবারও বলি, দেখো সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক কি? সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। এটাই হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এই চিত্রটা মানে চিত্রটা আঁকানোর দরকার যদি থাকে, তুমি আঁকাতে পারো। আচ্ছা আগে একেই করা হোক। তাহলে দেখো, তাহলে আমরা এই পাশে ছোট্ট করে একটা চিত্র আঁকাই। আমরা বেসিক বুঝতে পারছি, আর বেসিক যদি আমরা ধরতে পারি ইনশাআল্লাহ ম্যাথ করা কোনো ব্যাপার না। দেখো তাহলে এ বি সি ডি, জাস্ট শুধু খালি একদমই ধরে ধরে বেসিক বুঝবা, কনসেপ্ট ক্লিয়ার। তোমার পরিমিতি হোক যে কোনো পরিমিতির যে কোনো পরিমিতির ম্যাথ গুলো আসলে ত্রিভুজের যে সূত্র, চতুর্ভুজের যে সূত্র, বৃত্তের সূত্র এবং ঘনবস্তুর সূত্র, এর বাইরে আসার কোনো সুযোগ নেই। এর বাইরে তোমার এসএসসির কোনো ত্রিকোণমিতি নেই। তাহলে এখানে বলেছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা 30, তার মানে এটা ধরে নিলাম 30 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার। আর এটা নিশ্চয়ই হবে 26, এটা হচ্ছে 26 সেন্টিমিটার। আচ্ছা, আর ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 28, তাহলে ক্ষুদ্রতম কর্ণ তো নিশ্চয়ই বিডি, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 28, এই ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28 সেন্টিমিটার। আর বৃহত্তম কর্ণ চাচ্ছে যে এই কর্ণটা বৃহত্তম এসি কর্ণ, এই কর্ণটার মান হোয়াট? তাহলে তুমি এখানে লিখবা, এইভাবে তুমি লেখো। ধরো এটা তো 16.2 এর 9 নাম্বার ম্যাথ। তাহলে লিখবা মনে করি, বা চিত্র হতে পারে, লেখো লিখবা চিত্র
তুমি মনে করে লেখো, চিত্র হতে পায় লেখো, বা ধরে লেখো, এর উপর এই লেখা বা এই মনে করা বা চিত্র হতে পায় এটার উপর মার্কের কোনো ভেরি করবে না। এটা কোনো সমস্যা নেই, তুমি যা ইচ্ছে তাই লিখবা, কোনো সমস্যা নেই। তো চিত্র হতে পায় তোমার ধরো সন্নিহিত বাহুদ্বয় একটা পালাম এ সমান ধরবা তুমি 30 সেন্টিমিটার। অপর বাহু সন্নিহিত বাহুর আর একটা বাহু হচ্ছে বি ইকুয়াল 26 সেন্টিমিটার। আর ক্ষুদ্রতম কর্ণ ধরছো তুমি, ধরো D1 সমান 28 সেন্টিমিটার। আর ডি টু ইকুয়াল হোয়াট? তাহলে তুমি জাস্ট ওই সমান্তরিকের যে ম্যাজিক যে সূত্র আছে এই সূত্রটা তুমি লিখবা। আমরা জানি ওই বাংলা লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি লিখবা আমরা জানি D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইখান থেকে তোমার উদ্দেশ্য হচ্ছে D2 মান বের করা। তাহলে D2 স্কোয়ার, আগে সমীকরণটাকে সিম্পলিফাই করো, তারপরে মান বসাও। D2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার। তাহলে এখন দেখো D2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ বলতে কি বোঝায়? এ বলতে 30, তাহলে 30 এর উপর স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে 26 এর উপর স্কোয়ার মাইনাস D1 মানে 28 এর উপর স্কোয়ার। তাহলে এইখানে D2 স্কোয়ার ইকুয়াল ক্যালকুলেটর, আচ্ছা এখানে তোমার 30 এর উপর স্কোয়ার প্লাস একবারে মানটা বসে দেই 26 এর উপরে স্কোয়ার ইকুয়াল যা আছে তার সাথে 2 গুণ 2 সমান 3152। এইটুকুর মান, এই যে এইটুকুর মান হচ্ছে 3152, এখান থেকে এই পর্যন্ত 3152 মাইনাস 28 স্কোয়ার ইকুয়াল 784। তাহলে এইখান থেকে তুমি D2 ইকুয়াল কত হয় দেখো, তাহলে 3152 মাইনাস 784 ইকুয়াল হচ্ছে 2368। তাহলে 2368 D2 লিখছি, তাহলে এইখানে বর্গমূল হবে। তাহলে ফাইনালি এই মানটা পাইলা তুমি, এখানে লিখি অতএব, তাহলে সামান্তরিকের অপর কর্ণ D2 ইকুয়াল, তুমি এইখানে রুট করো বর্গমূল, তাহলে 48.66 সেন্টিমিটার। এইটাই তোমার আনসার। দেখো এটা তো আমরা সূত্র লিখছি না, এটা সূত্র। তাহলে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, আর এটাকে যদি তুমি যদি লাইন ধরো তো ধরবা, তাহলে 5 লাইন সূত্র বাদে এই যে এইটাও যদি লাইন হয় তোমার কাছে তাহলে 5 লাইন। আর যদি এটা লাইন না মনে হয় তাহলে মেইনলি 1 2 3 4, এই 4 লাইন অঙ্ক করলে তুমি কিন্তু 4 মার্ক পাচ্ছ। আর ওইখানে 1.5 পৃষ্ঠা 2 থেকে 3 পৃষ্ঠা মিনিমাম তোমার 2.5 পৃষ্ঠা লাগবে, 2.5 থেকে 3 পৃষ্ঠা ম্যাথ করলে 4 মার্ক পাবা। শর্ত হচ্ছে ওইখানে কোনো জায়গায় সিঙ্গেল কোনো জায়গায় ভুল করা যাবে না, ভুল করলে তোমার 4 মার্ক শেষ। আর এই 4 লাইনের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। সুতরাং তুমি এই ট্রিক্স অবলম্বন করে সামান্তরিকের ম্যাথটা সবচেয়ে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা। দেখো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসেই। আর এইভাবে সলভ করবা, তোমার কাছে জাস্ট সামান্তরিকের পরিমিতির সামান্তরিকের ম্যাথ আজ থেকে তোমার কাছে পাইনি। আসো এরপরে আমরা ফাইনালি আমাদের পরিমিতির 16.1 তোমার 16, এটা তো চলে গেল। এরপরে আমাদের 16.1 যে 5 নাম্বার ম্যাথটা আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটাও আমাদেরকে করতে হবে। আসো এটা আমরা করব। এখানে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পায়। কিন্তু কোথাও কিন্তু বলা নাই, অঙ্কের কোথাও বলা নাই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অমুক, এটা কিন্তু বলা নাই। তার মানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই তুমি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একটা চলক ধরে নাও। তাহলে প্রথমে আমরা লিখবো, মনে করি আমরা যদি এই পাশ থেকে করি, ধরো আচ্ছা মনে করি সমবাহু ত্রিভুজের
ত্রিভুজের প্রত্যেক লেখার দরকার হয় না, তারপর লিখলাম প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল সমান, তুমি জানো বা তোমাকে জানতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বা এক্স স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 এক্স স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার যদি বৃদ্ধি পায়, তাহলে বাহুর দৈর্ঘ্য আসলে কত হয়? তাহলে প্রথমে ছিল এক্স, তারপরে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার মানে বেড়ে গেল, তাহলে বাহু বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে ফাইনালি আসলে বাহুর দৈর্ঘ্য হলো কত? এক্স প্লাস 2 না? তাহলে লিখবা 2 মিটার বৃদ্ধিতে, তাহলে 2 মিটার বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস 2 মিটার। তাহলে এই ক্ষেত্রে যখন বাহুর দৈর্ঘ্য এক্স, তখন ক্ষেত্রফল √3/4 এক্স স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য তো এক্স প্লাস 2, তাহলে এখন অবশ্যই একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফল কি? তাহলে অতএব ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার, বাহু মানে এক্স প্লাস 2 আর হোল স্কয়ার বর্গ মিটার। এখন দেখো, এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল অর্থাৎ চূড়ান্ত ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আদি ক্ষেত্রফল। এখন এই যে মানে চূড়ান্ত ক্ষেত্রফল থেকে তুমি যদি আদি ক্ষেত্রফল বাদ দাও, চূড়ান্ত ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফল বাদ দিলে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ বের হয়, অর্থাৎ ক্ষেত্রফল কতটুকু বাড়লো এটা বের হয়। আর এটার থেকে এটা বাদ দিলেই যে ক্ষেত্রফলটা বাড়লো সেটাই কিন্তু হচ্ছে তোমার 6√3। তার মানে তুমি কিন্তু লিখতে পারো শর্ত মতো, অতএব শর্ত মতে তোমার √3/4 এক্স প্লাস 2 হোল স্কয়ার মাইনাস √3/4 এক্স স্কয়ার ইকুয়াল 6√3। এখন এটাকে তুমি একটু ক্যালকুলেশন করো, √3/4 ইন্টু এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস সূত্রে 2ab, বি মানে 2, তার মানে 2 আর 2 গুণ করলে কি হয় 4, তাহলে 4x একবারে লিখলাম, প্লাস বি স্কয়ার মানে কি 4, 2 এর উপর স্কয়ার মানে 4, মাইনাস, আচ্ছা যেহেতু কমন নিয়ে তাহলে মাইনাস এইখানে থাকে কি, এই পদে কি থাকে মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল 6√3, মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকে হচ্ছে তোমার 4x প্লাস 4 ইকুয়াল, এটা তো গুণ অবস্থা আছে এটার সাথে, তাহলে এটা যদি ওই পাশে পার করে দাও তাহলে 6√3 গুণ এই যে 4 যাবে উপরে, √3 আসবে নিচে, তাহলে 4/√3। এখন দেখো √3 নিচে আর √3 উপরে, উপর নিচে তো কাটাকাটি করাই যায়, তাহলে এইটাকে যদি আমরা এই ম্যাথটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার 4x প্লাস 4 ইকুয়াল 24। তাহলে এইখানে 4x ইকুয়াল 24 মাইনাস 4, তাহলে 4x ইকুয়াল 20, তাহলে x ইকুয়াল তোমার হচ্ছে 20 মাইনাস 4, ফাইনালি x ইকুয়াল 5 মিটার। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ত্রিভুজটির আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম, কিন্তু এখন যদি বলতো এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত, যদি বলতো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ক্ষেত্রফল কত, অথবা পরিসীমা কত, তাহলে এই 3 বাহুর দৈর্ঘ্যকে তুমি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে পরিসীমা তাহলে কি হবে, তাহলে 5 + 5 + 5, তার মানে কি 3 × 5 মানে 15 মিটার, ওইটা ব্যাপার না। তাহলে এখন ক্ষেত্রফল বের করি, অতএব ক্ষেত্রফল কিন্তু তোমার আদি যে ক্ষেত্রফল এইখানে কিন্তু তোমার মান বসাইতে হবে, তোমার কিন্তু এই যে এইখানে মান বসানো যাবে না কিন্তু। তাহলে তুমি লিখবো অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার
√3/4 গুণ 5 এর উপর স্কয়ার এত বর্গ মিটার, তাহলে ইকুয়াল 25, 5 এর উপর স্কয়ার মানে 25, তাহলে 25 √3/4। আচ্ছা, এটা এইভাবে লিখি, ক্যালকুলেটর দেওয়ার দরকার নাই। 25 √3/4 বর্গ মিটার, দ্যাট ইজ দ্য আনসার। এই হচ্ছে তোমার পরিমিতির এই 6টা ম্যাথের সমাধান। এই 6টা ম্যাথ তুমি যদি ভালো করে আয়ত্তে আনতে পারো, আমি বিশ্বাস করি এবং প্রত্যেকেরই বিশ্বাস করা উচিত, পরিমিতি বলতে 90% ক্ষেত্রে এই 6টা ম্যাথকেই বোঝানো হয়। এসএসসি পর্যায়ের পরিমিতি, আই রিপিট, এসএসসি পর্যায়ের পরিমিতি বলতে মূলত এই 6টা ম্যাথকেই 90% ক্ষেত্রে বোঝানো হয়। প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা, প্রত্যেকটা ভালো ভালো স্কুল, ইভেন ক্যাডেট কলেজের যে স্কুলগুলো আছে, ক্যাডেট স্কুল বা কলেজ, এইগুলো তো দেখবা পরিমিতির ম্যাথগুলোর মধ্যে যে সৃজনশীল অঙ্কগুলো আছে, এই 6টা ম্যাথকে কেন্দ্র করে কিন্তু সৃজনশীল মানে সাজানো হয়েছে। সুতরাং তুমি এই 6টা ম্যাথ যদি আয়ত্তে রাখতে পারো, 90% ক্ষেত্রে, আমি 100% বলবো না, কারণ 100% বলতে গেলে আরো কয়েকটা ম্যাথ এর সাথে রিলেটেড হবে, মানে যোগ হবে, অ্যাড হবে। তাহলে 6টা ম্যাথ যদি তুমি করে যাও, তোমার পরিমিতি থেকে 10-এ 10 পাওয়ার পসিবিলিটি 90%। আল্লাহ হাফেজ।